সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের আজকের আয়োজন জুলাই শহীদ দিবস উপলক্ষের আলোচনা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গোলাম মাওলা বুরাদ। কাছের কিংবা দূরের যেখানে বসে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, প্রত্যেককে নিরন্তর শুভেচ্ছা। দর্শক, জুলাই বিপ্লব কোনো একটি নিছক ঘটনা নয়, হঠাৎ করে ঘটে যাওয়া কোনো ঘটনা নয়। এটা দীর্ঘদিন ধরে দেশের মানুষের পুঞ্জীভূত ক্ষোভের একটা বহিঃপ্রকাশ। জাতিসংঘের মানবাধিকার কমিশনের হিসাব অনুযায়ী বাংলাদেশের জুলাই বিপ্লবে অন্তত 1400 মানুষ প্রাণ দিয়েছেন, আর জুলাই যোদ্ধারা বলছেন এই সংখ্যাটা তার চেয়েও বেশি। 16 জুলাই শহীদ দিবস যেটি ঘোষণা করেছে সরকার, সেটি মূলত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শহীদ আবু সাঈদের উপর পুলিশের যে নির্মম গুলি এবং তারপর তিনি যে শহীদ হয়েছেন সেই ঘটনাকে কেন্দ্র করে জুলাই শহীদ দিবস ঘোষণা করেছে এটিকে সরকার। আজকে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক ওমর ফারুক সাগর। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আন্দোলনের আরেকজন সহযোদ্ধা এবং জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতা জনাব জাওয়াদুল করিম। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন চট্টগ্রাম মহানগর পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে। দর্শক, আমরা আলোচনা শুরু করতে চাই জুলাই আন্দোলনের প্রেক্ষাপটটা ঘিরে। যে প্রেক্ষাপটে শুরু হয়েছিল এই জুলাই আন্দোলন, আমরা শুরু করতে চাই ওমর ফারুকের কাছ থেকে প্রথমে, যে কোন প্রেক্ষাপটে আপনারা এই জুলাই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন এবং কেন এই আন্দোলনটা শুরু করেছিলেন? স্বৈরাচারের প্রতি যে একটা ক্ষোভ ছিল, সেই ক্ষোভের প্রকাশ হচ্ছে যে এই জুলাই আন্দোলন। এই জুলাই আন্দোলনে দলমত নির্বিশেষে সকলে একসাথে এসে কাজ করেছে, সকলে একসাথে রাজপথে ঝাঁপিয়ে পড়ছে। এই আন্দোলন শুরু হওয়ার আগ মুহূর্তে যেমন দেশে নির্বাচন ছিল না, দেশে যেমন শাসন ব্যবস্থা ছিল না এবং শিক্ষা ব্যবস্থাকে ভঙ্গুর অবস্থা করে দিয়েছিল, এই সকল চাপাক্ষোভ থেকে এই জুলাই আন্দোলন, যেমন হচ্ছে যে 18ই আন্দোলন, পরবর্তীতে 23-এর 24 এবং হচ্ছে পরবর্তী জুলাই আন্দোলন। জাওয়াদুল করিম, আপনি যদি একটু আমাদেরকে বলেন যে এই আন্দোলনের প্রেক্ষাপটটা কিভাবে তৈরি হয়েছিল? আমি প্রথমে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের জুলাই অভ্যুত্থানের প্রত্যেক শহীদদেরকে স্মরণ করছি এবং মহান মুক্তিযুদ্ধের সকল বীর শহীদদেরকেও শ্রদ্ধার স্মরণ করে আজকে শুরু করছি। জুলাই অভ্যুত্থানের যে প্রেক্ষাপট, এটি কিন্তু খুব জুলাইয়ে যে তৈরি হয়েছে এমনটা নয়। এই প্রেক্ষাপটটা তৈরির পেছনে আসলে দীর্ঘদিন ফ্যাসিস্টের যে শোষণ, এই শোষণটাই মূলত কাজ করেছে। আমরা যদি দেখতে পাই 18তে কোটা আন্দোলনের একটা আন্দোলন হয়েছিল, এরপরে কালের পরিক্রমায় কোটা আন্দোলনকে সামনে রেখেই কিন্তু বাংলাদেশের আপামর জনতা, প্রত্যেক নাগরিক তার যার যার অধিকার বঞ্চিত, এখানে অধিকার বঞ্চিতর জায়গা যদি আমি পরিষ্কার করতে যাই, আপনি এখানে ছাত্রের অধিকার, রিক্সাওয়ালার অধিকার, ঠেলাওয়ালার অধিকার, শ্রমিকের অধিকার, একদম প্রত্যেক নাগরিকের অধিকার কিন্তু হরণ করেছিল 17 বছরের জগদ্দল পাথরের মতো চেপে বসা একটা ফ্যাসিস্ট সরকার। সেই শোষণ থেকে বাঁচার জন্য কিন্তু জুলাই আন্দোলনের পুরা প্রেক্ষাপটটা তৈরি হয়েছিল বলে আমি মনে করি। স্যারের কাছ থেকে একটু জানতে চাই যে আপনি তো মহানগর পিপি হিসাবে এই আন্দোলনের শুরু থেকেই সম্পৃক্ত ছিলেন, তো এই জুলাই আন্দোলনের প্রেক্ষাপটটা কেন তৈরি হয়েছে আপনার কাছে কি মনে হয়? বাংলাদেশের মানুষ বহুদলীয় গণতন্ত্রের অনুসারী এবং বহুদলীয় গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে এটার পূর্বশর্ত হচ্ছে নির্বাচন। সেই নির্বাচন বাংলাদেশে তিনবার বাংলাদেশে নির্বাচন সুষ্ঠু হয়নি। তাছাড়া মানবাধিকার, মৌলিক অধিকার, মানুষের বেঁচে থাকার অধিকার আস্তে আস্তে লঙ্ঘিত হতে যাচ্ছে। যতই দিন যাচ্ছে ততই সরকার স্বৈরাচারী হচ্ছে, মানুষের অধিকার হরণ করছে এবং মানুষের ন্যায্য দাবি এটা পালন করছে না ইত্যাদি কারণে আস্তে আস্তে মানুষের মধ্যে অধিকার সচেতন নাগরিক এবং মানুষ আস্তে আস্তে তার অধিকারের জন্য সংগ্রাম করতে আরম্ভ করল। এরপরে এমন একটা পরিস্থিতিতে নিয়ে আসলো, জগদ্দল পাথরের মতো আপনার এই দেশের জনগণের উপর আপনি চেপে বসলো প্রশাসন, শিক্ষাক্ষেত্রে এবং আপনার বেঁচে থাকার জন্য মানুষের যে মৌলিক অধিকার আছে, সেই মৌলিক অধিকারগুলা প্রতিনিয়তই লঙ্ঘিত হচ্ছে। আমাদের শুধু নির্বাচন না, আরো অনেকগুলো বিষয় নিয়ে আমরা অধিকার হরণ হচ্ছে।
আমাদের যারা নতুন প্রজন্ম, আমাদের নতুন প্রজন্ম হতাশ হয়ে গেছে। আমাদের ছেলেরা স্কুলে ভর্তি হচ্ছে পাচ্ছে না, কোটা করে দেওয়া হয়েছে। পাথর জগদ্দল শুধু এক রাস্তায় আসেনি, বিভিন্নভাবে জগদ্দল পাথর কাদের উপরে চাপতে আরম্ভ করলো। শিক্ষাক্ষেত্রে, কৃষিক্ষেত্রে বৈষম্য আরম্ভ হলো। মূলত এই চাকরির কারণেই ক্ষেত্রে, আসলে এই হ্যাঁ, আন্দোলনটা আন্দোলনটা আস্তে আস্তে জেগে আচ্ছা, উঠলো। আমি আপনার কাছে আবার আসছি। ওমর ফারুক সাগরের কাছে একটু জানতে চাই যে রংপুরে শহীদ আবু সাইদকে যেভাবে হত্যা করা হলো গুলি করে, তারপরে চট্টগ্রামে যে শহীদ ওয়াসিম এবং আপনারা সহ যে আন্দোলনটা ডাক দিয়েছিলেন, সেই আন্দোলনের প্রেক্ষাপটটা যদি একটু বলেন, কিভাবে এই আন্দোলনটা আস্তে আস্তে ছড়িয়ে পড়লো? চট্টগ্রামে প্রথমে আন্দোলনটা ছিল চট্টগ্রাম ইউনিভার্সিটি কেন্দ্রিক। আমরা সোশ্যাল মাধ্যমে হচ্ছে যে যতটুকু সম্ভব শহর থেকে হচ্ছে যে আমরা কাজ করতাম। যখন আন্দোলনটা হচ্ছে যে চট্টগ্রাম 16 শহরে অবস্থান শুরু হয়, ওই সময় হচ্ছে যে সকল রাজনৈতিক দল, সকল ছাত্র সংগঠন এবং সকলের সাথে আমি সহ অন্যরা যোগাযোগ শুরু করে হচ্ছে যে আমরা এই ক্ষুদ্র আন্দোলনকে হচ্ছে যে আন্দোলন ত্বরান্বিত করি। 16 জুলাই শহীদ ওয়াসিম আকরাম, যে আমার চট্টগ্রাম কলেজের ছাত্র এবং হচ্ছে যে আমার সাথে দীর্ঘ আন্দোলনের সহযোদ্ধা, সে 16 জুলাই সকালেও তার সাথে কথা হোক, দুপুরবেলাও তার সাথে কথা হলো। 16 জুলাই আমাদের যে জায়গায় অবস্থান হওয়ার কথা ছিল, সেই জায়গায় ছাত্রলীগ যুবলীগ সেখানে অবস্থান করে এবং সেখানে হচ্ছে যে চাপাতি সহ দেশীয় অস্ত্র সকল কিছু নিয়ে তারা ওই জায়গায় হচ্ছে যে অবরুদ্ধ করে এবং ওই জায়গা না শুধু ওই জায়গা সহ অন্যত্র বিস্তৃত এরিয়া নিয়ে তারা দখল করে রাখে, যেন হচ্ছে যে শিক্ষার্থীরা ওই জায়গায় অবস্থান করতে না পারে। পরবর্তীতে আমাদের সময়টা 1 ঘন্টা পিছিয়ে 2টার পরবর্তী 3টে আমরা মুরাদপুর প্রোগ্রামটা হচ্ছে যে আমরা ওইখানে স্থানান্তর করি। ওই সময় ছাত্রলীগ যুবলীগ সন্ত্রাসীরা চট্টগ্রাম কলেজের মেধাবী ছাত্র এবং চট্টগ্রাম কলেজ ছাত্র দলের আহ্বায়ক কমিটির সদস্য শহীদ ওয়াসিম আকরামকে তারা একা পেয়ে নৃশংসভাবে খুন করে এবং এই আন্দোলনকে হচ্ছে যে ছাত্র দলে বা হচ্ছে রাজনৈতিকভাবে হচ্ছে যে একটা প্রপাগান্ডা ছড়িয়ে এই আন্দোলনটাকে হচ্ছে শেষ করে দিতে চেয়েছিল। পরবর্তীতে আমার কাছে নিউজ আসলো যে হচ্ছে শহীদ ওয়াসিমকে হচ্ছে যে তারা মেরে ফেলে এবং হচ্ছে মর্গে পড়ে আছে। এই নিউজটা আমি মুরাদপুরে মাইকে সবাইকে জানাচ্ছিলাম যে আমাদের সবার যে বলেছিল যে বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দল সাধারণ শিক্ষার্থীদের পাশে, শহীদ ওয়াসিম আকরাম তার ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে সে জানিয়েছিল এবং সে ঠিক সাধারণ ছাত্রদের পাশে থেকে দীর্ঘ আন্দোলন ছিল এবং 16 জুলাই ছিল। সাধারণ ছাত্রের সাথে থাকতে গিয়ে সে নিজেও গুলিবিদ্ধ হয় এবং হচ্ছে তাকে ছাত্রলীগ যুবলীগরা তাকে খুন করে। সে তার শহীদের বিনিময়ে একটা সুন্দর বাংলাদেশ দেওয়া যায় এবং মুক্ত বাংলাদেশ দেওয়া যায়। সেই দিন ঠিক তারা আবার আমাকেও হচ্ছে যে ছাত্রলীগ যুবলীগ গুন্ডারা মুরাদপুর শ্যামলী পলিটেকনিকের সামনে সেখানে আমাকেও গুলি করে ফেলে দিয়ে যায়। আপনি গুলিবিদ্ধ হওয়ার পরে আপনাকে পরবর্তীতে হসপিটালাইজড করা হয় এবং এরপরে দীর্ঘ ট্রিটমেন্টে আপনি ছিলেন। আচ্ছা, জাওয়াদুল করিম, আপনিও তো এই আন্দোলনে সরাসরি সম্পৃক্ত ছিলেন, মানুষের কাছে কিভাবে এটা ছড়িয়ে পড়লো? আন্দোলনটা ছড়ানোর পিছনে অনেকগুলো কারণ। ক্ষোভের কথা তো আগেই বললাম, যে দানা, এটা মানুষের অন্তরে যে দানা বাঁধা ক্ষোভ ছিল, এটা মূলত বেসিক একটা কারণ ছিল। এর মধ্যে আরও সংযোজন যেটা হলো, যখন আবু সাইদের মৃত্যুটা খুবই করুণভাবে একটা আবু সাইদের মৃত্যু হলো, এটা একেবারে একজন নিরস্ত্র একটা ছাত্রকে তার বুক উঁচিয়ে থাকার পরেও পুলিশ একদম সরাসরি গুলি করেছে, এটা নজিরবিহীনভাবে একজন দেশের নাগরিককে একটা দেশের শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এভাবে গুলি করতে পারে, এটা নজিরবিহীন একটা ঘটনা ছিল। এই জিনিসটা মানুষের, মানে এই ঘটনাটা তো শুধু বাংলাদেশ না, সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করলো যে একটা নিরস্ত্র স্টুডেন্ট যে হাত উঁচু করে দাঁড়িয়ে আছে তাকে গুলি করা। আমরা যেটা জানি যে হাত উঁচু করলে তাকে আত্মসমর্পণের মতো করে বোঝানো হয়, কিন্তু এই জায়গা থেকেও মানুষ এই নিরস্ত্র একটা ছাত্রকে এইভাবে গুলি করা হলো, তাও 1টা 2টা গুলি না, একের পর এক কয়েক রাউন্ড গুলি করার পরে তাকে গুলিবিদ্ধ করে তাকে ওখানে হত্যা নিশ্চিত করা হয়েছে এক প্রকার। তো এই জিনিসটা যখন মানুষের মধ্যে ছড়িয়ে পড়লো, মানুষের অন্তরে আগে থেকেই আগুন ছিল। এই আবু সাইদের মৃত্যুটা মানুষের ভিতরে স্ফুলিঙ্গ অঙ্গারের মতো একটা কাজ করেছে। এর বাইরে আমাদের চট্টগ্রামে যখন আন্দোলন চলছিল, আমাদের সাগর ভাই বলছিলেন যে আন্দোলনের কথা, সেখানে শহীদ ওয়াসিম শহীদ হয়েছেন, তানভীর শহীদ হয়েছেন, আমাদের আরেকজন ভাই ফারুক শহীদ হয়েছেন। তো এই যে শহীদের তালিকাটা অনেক দীর্ঘ, শহীদের বাইরেও কিন্তু প্রচুর ছাত্ররা, প্রচুর জনতা আহত হয়েছেন। এই আহতর ক্ষেত্রে আমি বহদ্দার পয়েন্টটাতে খুব বেশি সময় ছিলাম, ওখানেই পুলিশ কিন্তু একেবারে নিরস্ত্র, ছাত্ররা যখন আন্দোলন স্লোগান দিচ্ছিল
একেবারে সরাসরি ফায়ার করছিল, হয়তো আমরা কোনো না কোনো দেখেছি বেশ ভাগ্যক্রমে। কয়েকদিন যে পুলিশ সরাসরি হ্যাঁ, একেবারে সরাসরি গুলি আক্রমণ করছে, পুলিশ হত্যার উদ্দেশ্যে গুলি করছিল, একদম আন্দোলনের একটা শুরুর ভাগ, অগ্রভাগ বলা যায়। ওই সময়ই পুলিশ এত অ্যাগ্রেসিভ ছিল। তো এটা শুধুমাত্র এই যে মানুষ যখন ক্ষমতার নেশায় যখন অন্ধ হয়ে যায়, বুধ হয়ে থাকে, এবং প্রত্যেকটা সেক্টরে যখন তারা স্বৈরশাসন কায়েম করে, তখন মানুষ এভাবে তার বিবেকবোধ হারিয়ে ফেলে, তখন মানুষ এই জিনিসটা করতে পারে। আর এটাই জনতার মাঝে আগে থেকেই ক্ষোভ, আগে থেকে যে অঙ্গার ছিল সেটাকে দাবানলে পরিণত করেছে বলে আমি মনে করি। মহানগর পিপি আপনার কাছ থেকে একটু জানতে চাই যে আমরা যেটা দেখেছি বৈষম্য বিরোধী আন্দোলনটা যখন ছড়িয়ে পড়লো, তখন চট্টগ্রাম আদালতেও অনেকগুলো ঘটনা ঘটেছে। ডিসির সাথে দেখা করা থেকে শুরু করে সেখানে তাদের উপর আক্রমণ এবং তাদেরকে নিরস্ত্র জনতার উপর যে হামলা করার কিছু ঘটনা ঘটেছে। আপনি তো সেগুলো নীরব সাক্ষী। এবং সে সময়ে আন্দোলনটা কিভাবে ছড়িয়েছে আপনার দৃষ্টিতে কি মনে হয়? আমরা সাধারণত আন্দোলন যখন আপনার বৈষম্য কোটা বিরোধী আন্দোলন নামটা হয়েছে, কোটা বিষয়, তখন বৈষম্য বিরোধী আন্দোলন কথাটা ছিল না, তখন আসতো কোটা বিরোধী আন্দোলন। এই যে ছাত্ররা আপনার যখন মিছিল করতেছিল এবং ওদেরকে মিছিলে যোগ দেওয়ার জন্য আমরা যারা আদালত ভবনে যারা ছিলাম এবং ম্যাক্সিমাম মামলা মোকদ্দমায় কোর্টে ছিল, কিন্তু যখনই ছেলেদের স্লোগানের খবর পেয়েছে, স্লোগান আসছে, তখন কিন্তু আমরা মিশে গেছি এবং আমাদের লোকজন এবং আমাদের আইনজীবী এবং আমাদের জুনিয়ররা সব ওনাদের সাথে যোগ দিয়েছে। সরকারি আইন কর্মকর্তা হিসেবে আপনার কাছে কি মনে হয় এই যে নিরস্ত্র ছাত্রদের উপর যেভাবে গুলির নির্দেশ বা গুলি করা হলো, সেটাকে আইনগতভাবে আপনার কাছে কি মনে হয়? প্রশ্নই আসে না। এভাবে অত্যাচার, অনাচার, নির্যাতন, নিপীড়ন এটা কোনো দেশে, কোনো সভ্য দেশে এটা আশা করা যায় না। কি করে 2 হাত তুলে দেওয়ার পরেও গুলি করলো আমার ছোট ভাইকে, এটা দেখে সারা পৃথিবী নড়ে উঠল। শুধু বাংলাদেশ নয়, শুধু উপমহাদেশ নয়, সারা পৃথিবী সেদিন নাড়া দিয়ে উঠেছে। আজকে যে আপনি বিচার ব্যবস্থা সম্পর্কে যে আইডিয়া পাচ্ছেন, এটা কিন্তু শুধু বাংলাদেশে যেগুলো রক্ষণ করেছে, অত্যাচারের মাত্রা দেখিয়েছে, শুধু এই মাত্রা দেখে আপনার বিচার ব্যবস্থা শুরু হয় নাই, ছড়িয়ে গিয়েছে গুগলে এবং সবাই রক্ষণ করেছে। আন্তর্জাতিক মানবাধিকার যারা রক্ষা করে তাদেরও এখানে ইন্ধন আছে আমাদের এখানে বিচার করার জন্য। ঠিক সেভাবেই আমরা যোগদান করেছি এবং বিভিন্ন পয়েন্টে কাজ করেছি। আমরা ছাত্রদের সাথে একাত্মতা প্রকাশ করেছি। একাত্মতা প্রকাশ করতে গিয়েও আমাদের অনেক আইনজীবী আহত হয়েছে, আমাদের চোখের সামনে অনেক লোক আহত হয়েছে। এটা হচ্ছে একটা বর্বরতার দেশ। শেষ পর্যন্ত সেই জুলাইয়ের যে শেষ পরিণতি, আন্দোলনের শেষ পরিণতি আপনার যখন চরমে উঠল, স্বৈরাচারের যে মনোভাব, স্বৈরাচারের যে তার যে ভোগের তার যে অবস্থা এমনভাবে রূপ নিছে, শেষ পর্যন্ত তাকে এই দেশ ছেড়ে নিজের অপকর্মের জন্য তাকে পালাতে হয়েছে। ওমর ফারুক সাগরকে একটু জানতে চাই যে স্বপ্ন নিয়ে আপনারা এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন এবং জুলাই আন্দোলনে আহত হয়েছেন, অনেক শহীদ হয়েছে, এই স্বপ্নটা কতটুকু বাস্তবায়ন হচ্ছে বা আপনাদের কি মনে হয় যে এই স্বপ্নটা কি অধরাই থেকে যাবে নাকি এই স্বপ্নটা বাস্তবায়নের পথে যাচ্ছে? জুলাই আন্দোলন হয়েছে বৈষম্যহীন একটা বাংলাদেশ দেখার জন্য। সেটা আমরা 5 আগস্ট পর্যন্ত যে ঐক্যটা দেখেছি, 5 আগস্টের পরে হচ্ছে যে বিভিন্ন দল বিভক্ত হয়ে একে অন্যের প্রতি একটা হিংসার চোখে দেখে যে বিভাজন সৃষ্টি হয়েছে, এটা এই মুহূর্তে আমাদের মধ্যে হচ্ছে একটু পীড়াদায়ক, যে কষ্ট লাগে। যে এই জন্যই যে আমরা চেয়েছিলাম একটা সুন্দর বাংলাদেশ, সকলকে নিয়ে আমরা হচ্ছে আগামীর বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। ওই হিসাবে যে আমরা যে বাংলাদেশ চেয়েছিলাম সেই বাংলাদেশকে আমরা এখনো পাচ্ছি না, তবে আমরা বুক বেঁধে আশা রাখছি যে বাংলাদেশের জন্য আমরা আন্দোলনটা করেছি, যে বাংলাদেশ দেখার জন্য আমরা রক্ত দিয়েছি, যে বাংলাদেশ দেখার জন্য ওয়াসিমরা রক্ত দিয়েছে, আমরা আশা রাখি সকল দলমত নির্বিশেষে সেটাকে আমরা পূরণ হবে বা পূরণ দেখবো আমরা। আচ্ছা, বৈষম্য বিরোধী তো এই আন্দোলনটা ছিল মূলত, বৈষম্য বিরোধী। সেই বৈষম্যের কি অবসান হয়েছে বা কেমন মনে হয় যে বৈষম্যটা কি আরো বেড়ে যাচ্ছে নাকি বৈষম্যের অবসান হওয়ার কিছু দৃষ্টিভঙ্গি দেখা যাচ্ছে, কি মনে হয়? বৈষম্য বেড়েছে কিনা কমেছে এই জায়গাটা আমি হয়তো এখন ক্লারিফাই করতে পারবো না, তবে এটা বলতে পারি যে আমরা যে আশা নিয়ে বৈষম্য থাকবে না, বৈষম্যহীন একটা বাংলাদেশ গড়ে উঠবে, এই স্বপ্নটা বাস্তবায়ন হয়নি। এটার জন্য সবচেয়ে বড় দায়ী আমাদের অনৈক্য, রাজনৈতিক দলগুলো এবং আমাদের জনতার মধ্যে যে ঐক্যর সৃষ্টি হয়েছিল জুলাইয়ে,
এই ঐক্যটা আমরা ধরে রাখতে পারিনি। এটা আমাদের সকলেরই ব্যর্থতা। এটা এক একভাবে কোনো দলের কিংবা কারো না, এটা আমাদের প্রত্যেকের ব্যর্থতা, প্লাস সাথে সাথে জনতার দুর্গতি বা জনতার কপালে দুঃখই বলতে পারি। এটা আমরা যে আশা করেছি যে একটা বৈষম্যহীন বাংলাদেশ সৃষ্টি হবে, এই জুলাইয়ের পরে নতুন একটা বাংলাদেশ দেখব, 53 বছর স্বাধীনতা, 53 বছরে আমরা এই দেশটাকে স্বাধীনতা যেই স্বপ্ন নিয়ে 71-এ যুদ্ধ হয়েছিল সেই স্বপ্নের বাস্তবায়ন আমরা দেখিনি। যুগে যুগে এরপরে গণ অভ্যুত্থান, আরও অনেকগুলো অভ্যুত্থান আমরা দেখেছি, আমাদের ইতিহাসে আছে, কিন্তু প্রত্যেকটা অভ্যুত্থানের ফল আমরা ভোগ করতে পারিনি। সেই জায়গা থেকে আমরা আশা করেছিলাম জুলাইয়ে আমরা এই অভ্যুত্থানের এতগুলো 2000+ শহীদের রক্তের বিনিময়, জীবনের বিনিময়, হাজার হাজার ছাত্রদের রক্তের বিনিময়ে আমরা একটা বৈষম্যহীন রাষ্ট্র পাবো, সেটা আমরা করতে পারিনি। এটা আমাদের ব্যর্থতা। তবে আমি স্বপ্ন দেখি এখনও বাংলাদেশের যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছেন, জনতা আছে, সকলে যদি ঐক্যবদ্ধ হয়, বিশেষ করে জনতা যদি চায়, রাজনৈতিক দলগুলো বাধ্য তারা ঐক্যবদ্ধ হতে এবং বৈষম্যহীন একটা বাংলাদেশ বিনির্মাণ করতে। তো মহানগর পিপি সাহেবের কাছ থেকে একটু জানতে চাই যে জুলাই বিপ্লবে আমরা যেটা দেখেছি যে শুধু ছাত্র নয়, ছাত্র জনতা এবং কি ঘরের শিশু পর্যন্ত দেখা গেছে যে এই আন্দোলনে সামিল হয়েছে, নারীরা সামিল হয়েছে, রিক্সাওয়ালা সামিল হয়েছে, সকল শ্রেণী পেশার মানুষ এই আন্দোলনটাতে ঐক্যবদ্ধ হয়েছিল। তো এই যে ঐক্যবদ্ধ একটা দেশ গড়ার যে স্বপ্ন, সেই স্বপ্নটা কতদূর বাস্তবায়ন হবে বলে মনে হয়? যে কোনো কিছু অর্জন করতে হলে ত্যাগ করতে হবে। ত্যাগ ছাত্ররা করেছে। ছাত্রদের কোনো কিছু অর্জন করতে হলে ছাত্রদের যে ত্যাগ করেছে, ছাত্ররা যে ত্যাগ দিয়েছে, ছাত্ররা যে রক্ত দিয়েছে, এদের মূল্যায়ন করতে হবে। এদের মূল্যায়ন করতে হলে আপনাদেরকে সকলে মিলে আমাদেরকে এগিয়ে যেতে হবে নতুন বাংলাদেশ গড়ার জন্য। নতুন বাংলাদেশ গ্রহণ করার যে আপনি প্রক্রিয়ার কথা বলছেন, সেই প্রক্রিয়া আমার বন্ধু বলেছে যে উনি হয়তো মনে করছেন যে এটা কিছুই হবে না। আশা করি উনিও আশা বুক বাঁধছেন, আমিও আশায় বুক বাঁধি। আপনাকেও বলবো, আমরা যদি সমন্বিত প্রচেষ্টা, আমরা যদি ফেয়ারলি, আমরা যদি আল্লাহকে হাজির নাজির জানি, যদি ফেয়ারলি যদি আমাদের গণমানুষের জন্য কাজ করতে চাই, আমরা যদি সেই লক্ষ্যে এগিয়ে যাই, কোটা বিরোধী আন্দোলন, কোনো কোটা থাকবে না, কত বৈষম্য থাকবে না, এই যদি মনোভাব নিয়ে আমরা এগিয়ে যাই, আর আমরা যারা রাজনৈতিক দল যারা আছে, রাজনীতি যারা করে এবং যাদের যেই ক্ষমতা আছে, তারা যদি ঐক্যবদ্ধভাবে এই দেশের অপামর জনগণের যে কিছু মঙ্গল করতে চায়, একটা দেশকে সাজাতে চায়, বাংলাদেশকে পৃথিবীর দরবারে প্রচার করতে চায়, পরিচয় করতে চায়, তাহলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হয়ে একটা হিসাবে আপনার কাজ করে যেতে হবে। তাহলে বাংলাদেশে সেই ছাত্রদের যে ত্যাগ, তিতিক্ষা এবং রক্তদান প্রতিফলিত হবে, এই আশাবাদ আমি ব্যক্ত করি। জুলাই আন্দোলনের পেছনে যারা কাজ করেছে, অর্থাৎ এই আন্দোলনটাকে দমানোর জন্য সরকার বা সরকারি সংস্থা যারা কাজ করেছে, তাদের বিচারটা তো আমরা দেখতে পাচ্ছি যে শুরু হয়েছে। এই বিচারটা কীরকম চান আপনারা? যারা জুলাই আন্দোলনে হত্যাযজ্ঞ চালিয়েছে, তাদেরকে এমনভাবেই শাস্তিতে আওতা আনা উচিত যেন এমন স্বৈরাচার আগামীর বাংলাদেশে যেন কেউ যেন সৃষ্টি না হতে পারে, কেউ যেন তৈরি না হতে পারে। ওইভাবেই হচ্ছে যে বিচারে আওতায় আনতে হবে। এমনি ঠুঙ্কু মার্কা যদি বিচার হয়, যেমন অনেকে হচ্ছে যে এখন আবার মাথা নাড়া দিয়ে উঠছে, বিশেষ করে হচ্ছে যে পতিত স্বৈরাচার মাথা নাড়া দিয়ে উঠছে, এবং হচ্ছে যে জুলাই আন্দোলনে যারা জড়িত ছিল বা দীর্ঘ আন্দোলন যারা জড়িত ছিল, তাদেরকে হচ্ছে যে এখন উল্টো হচ্ছে যে বিভিন্ন জায়গায় হামলার শিকার হচ্ছে, সেটা যে কোনো রাজনৈতিক দল হোক বা হচ্ছে যে জুলাই আন্দোলন যোদ্ধা হোক। এমন যেন না হতে পারে। মোট কথা হচ্ছে যে যারা স্বৈরাচারী তৈরি করছে এই দেশের মধ্যে, আগামী দিনে যেন এমন এই দেশে স্বৈরাচার যেন তৈরি না হতে পারে, ওই রকম বিচার করতে হবে। আচ্ছা, বিচারের প্রক্রিয়া যেটা শুরু হয়েছে, জাওয়াদ আপনি যদি একটু বলেন যে এই প্রক্রিয়াটা নিয়ে আপনি সন্তুষ্ট কিনা, অর্থাৎ আপনারা যে ধরনের আশা করছিলেন সেভাবে আগাচ্ছে কিনা? আমি এটাতে সন্তুষ্ট হতে পারি না, কারণ আমরা যেটা আশা করেছিলাম, আমরা প্রায় এক বছরখানেক হতে চললো, এখন পর্যন্ত আমরা দৃশ্যমান ওভাবে বিচারের কোনো কিছু আমরা দেখতে পাইনি। হ্যাঁ, আমরা এটা জানি যে বিচারিক প্রক্রিয়াগুলো অনেক লং টার্মের হয়, তবে আমরা আশা করেছিলাম স্পেশালি দ্রুত বিচারের মাধ্যমে এই জিনিসটা খুব তাড়াতাড়ি সমাধান হবে, এমন কোনো দৃষ্টান্ত তৈরি হবে যেটা বাংলাদেশে একটা স্বৈরশাসন করলে কিংবা এই ধরনের জুলুমের শেষ সীমানায় পৌঁছে গেলে তার শাস্তি কীরূপ হতে হয়। এখন আমরা যে বিচারের প্রক্রিয়া দেখছি, এটাতে তারা আশ্বস্ত হতে পারে, যারা আসামি, যারা এই ক্রাইমগুলো করে গেছেন, তারা আশ্বস্ত হওয়ার মতো অবস্থা তৈরি হচ্ছে। এটা কেন হচ্ছে? আমি এখন দেখতে পাই আমাদের অনেক স্বৈরশাসকের দোষরা শুরু থেকে একেবারে 4-5 মাস একেবারে তারা খুব আড়ালে থাকলেও ধীরে ধীরে তারা কিন্তু বেরিয়ে আসছে। এই যে বের হওয়ার সাহসটা কিন্তু তারা পাচ্ছে একমাত্র বিচারের দীর্ঘায়ু সূত্রের কারণে। তো
তো আমি মানে এখন সরকার আছেন, যারা বিচারের সংশ্লিষ্ট যারা জড়িত আছেন, তাদের কাছে আমাদের একটা আবেদন থাকবে, অন্তত এই জায়গাটা, এই যে জুলাইয়ের শহীদের রক্তের সাথে যেন গাদ্দারি করা না হয়। এই যে শহীদদের রক্ত, এই ভিডিওগুলো প্রয়োজনে আমি যারা এই কাজের সাথে জড়িত তারা প্রত্যেক দিন, আমি তাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা প্রতিদিন প্রতিবেলা করে ভাগ করে প্রতিদিন অন্তত এই শহীদদের কান্নাগুলো দেখুন, শহীদের পরিবারের কান্নাগুলো দেখুন, তাদের সন্তান বাচ্চা মা বাবা তাদের কান্নাগুলো দেখুন, তাদের আকুতিগুলো দেখুন, অন্তত আপনার বিবেক বোধটা অন্তত জাগ্রত হবে। তো আমি এটাতে অন্তত সন্তুষ্ট না, আমি চাই খুব দ্রুতভাবে দৃষ্টান্তমূলক কোনো কিছু সামনে আসুক। অ্যাডভোকেট মহফিজ সাহেব, আপনার কাছ থেকে একটু জানতে চাই, বিচারিক প্রক্রিয়া তো আসলে স্বাভাবিকভাবে অনেকগুলো ধাপ সহ এগিয়ে যেতে হয়। সরকার দুটো ট্রাইব্যুনাল গঠন করেছে যেখানে বিচার প্রক্রিয়াটা অলরেডি দৃশ্যমান শুরু হয়েছে। এই প্রক্রিয়াটাতে আপনি কীরকম সন্তুষ্ট, এবং এই আসলে জুলাই বিপ্লবের পেছনে যারা কাজ করেছে তাদের শাস্তির আওতায় আনার জন্য এই প্রক্রিয়াটা কি সন্তুষ্ট কিনা, অর্থাৎ এই প্রক্রিয়া সঠিকভাবে আগাচ্ছে কিনা? আন্তর্জাতিক ট্রাইব্যুনাল হয়েছে। ফেসিবাদ, যারা ফেসিবাদের কার্যক্রমের মাধ্যমে আমাদের ছেলেদের, আমাদের জনগণের, আমাদের শিশুদের মৃত্যু দিকে ঠেলে দিয়েছে, অন্যায় করেছে, গুলি করেছে, নির্বিচারে মেরেছে, এটা আমাদের জনগণের মধ্যে মনের থেকে কারো এক বিন্দুও সরে নেই। কিন্তু ফেসিবাদ তো যায়নি, ফেসিবাদ তো সব লুকিয়ে আছে। আমাদের পবিত্র দায়িত্ব হচ্ছে আমরা সবাই মিলেমিশে তারা যেন অনুপ্রবেশ করতে না পারে। একটি হত্যাকে, একটি ঘটনাকে বিকেন্দ্রীকরণ করে বিভিন্নভাবে প্রচার করে নিজেদেরই ক্ষতি ডেকে আনার কোনো অর্থ নেই। ফেসিবাদ যে সৃষ্টি করেছে সেই ফেসিবাদ যেন আবার সৃষ্টি না হয় সেদিকে সকলেই সজাগ দৃষ্টি রাখতে হবে এবং সকলেই বিচার প্রক্রিয়াকে স্বচ্ছ রাখার জন্য সমর্থন করতে হবে। এখন একটি কথা আমার বন্ধু বলেছে, দেরি হচ্ছে, কিন্তু দেরি হওয়া হচ্ছে তার কারণ হচ্ছে এই যে আমাদেরকে সংস্কার, যতই সংস্কারের দেরি হচ্ছে ততই নির্বাচন দেরি হচ্ছে। নির্বাচিত সরকার ব্যতীত কোনো অবস্থাতেই একটি অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রের সম্পূর্ণ কার্যক্রম পরিচালনা করতে পারে না। রাষ্ট্রের যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হলে স্বচ্ছ থাকতে হবে, আর স্বচ্ছ থাকতে হলে স্বচ্ছভাবে বিচারালয় প্রতিষ্ঠিত হতে হবে, এবং সেটার জন্য সংস্কারের মাধ্যমে অতি দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে সেই সরকারকে আপনি দায়ী করতে পারবেন, জবাবদিহিতামূলক চাইতে পারবেন, সেই সরকার আপনাকে জবাব দিবে, আপনার ন্যায় বিচার নিশ্চিত করবে, তখন আপনি আন্দোলনও করতে পারবেন। কিন্তু এই মুহূর্তে আপনাকে সবাই, আমার একটি অনুরোধ থাকবে যে এই পেশিবাদ থেকে এই দেশকে মুক্ত করতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে সকলে একই প্ল্যাটফর্মে এসে আন্দোলন করে ফেসিবাদ যাতে আবার জন্ম নিতে না পারে সেই ব্যবস্থা সবসময় সচেষ্ট থাকতে হবে। আপনার কথা সূত্র ধরে একটু জানতে চাই ওমর ফারুক সাগর, যে এই যে ফেসিবাদের আবার আগমনের আপনারা আশঙ্কা করছেন বা বিভিন্ন সূত্র ধরে মনে করছেন যে এটা আবার আসতে পারে, তো সেটার জন্য মানে আপনাদের পক্ষ থেকে কি করণীয়? যারা ছাত্র জনতা এই বিপ্লবটা করেছেন, আপনারা কি করতে চান বা কি করা উচিত? আসলে দেখেন, এখানে মূলত হচ্ছে যে এই মুহূর্তে কাজটা হচ্ছে প্রশাসনের, যে বিচার ব্যবস্থা, যারা হামলার সাথে জড়িত, যারা পিছন থেকে মদদ দিয়েছে তাদেরকে গ্রেপ্তার, এবং তারা কোথায় আছে, কোথায় লুকিয়ে, তারা সকলে তো চলে যায় না, কিছু লোক এখনো আশেপাশে, আমাদের আশেপাশে ঘুরঘুর করতেছে, অনেকে ছায়াতলেও আছে, আবার অনেকে পালিয়েও আছে। এটার জন্য প্রশাসন সর্বোচ্চ কাজটা করতে হবে, কারণ সাধারণ জনতা তো নিজের হাতে কখনোই হচ্ছে যে এই কাজটা করতে পারে না, বা হচ্ছে যে নিজের হাতে নিজে যে বিচার ব্যবস্থা এটা তারা করতে পারে না, আইনটা তো নিজের হাতে তুলে নেওয়ার সুযোগ, আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ নেই। সেজন্য হচ্ছে যে এটার জন্য হচ্ছে সর্বোচ্চ প্রশাসনকে সহায়তা করতে হবে। প্রশাসনের পাশাপাশি যে যারা হামলার সাথে জড়িত, জনগণ যদি দেখে থাকে বা হচ্ছে যে আমরা দেখে থাকি, ছাত্র জনতা দেখে থাকে, হয়তো এটুকু হচ্ছে যে নিউজ দিতে পারে, বাট হচ্ছে যে আমরা এটুকু সহায়তা করতে পারবো, কাজটা কিন্তু প্রশাসনের। সেই জন্য হচ্ছে যে এই কাজটা সম্পূর্ণ হচ্ছে প্রশাসনের উপরেই বিচার ব্যবস্থাটা। জাওয়াদ, আপনি যদি একটু বলেন যে এই যে ফ্যাসিবাদের উত্থানের যে সম্ভাবনার কোনো দিক রয়েছে কিনা, বা এটার কি অবস্থা মনে হয়? ফেসিবাদের সম্ভাবনা অবশ্যই, আমরা দিন যতই গড়াচ্ছে এই সম্ভাবনাটা নানাভাবে হয়তো আমরা আশঙ্কার জায়গা থেকে দেখছি। এটা হয়তো কোনো একটা দলের, মানে একটা রাজনৈতিক দল হয়তো আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে, কিন্তু এটা আরও নানানভাবে ফেসিবাদের বিস্তারটা করতে পারে, কারণ 17 বছর কিন্তু নানা সেক্টরে ফেসিবাদের একটা শিকড় পৌঁছে গেছে। তো ওভাবে তো আমরা শিকড়টা পরিষ্কার করতে পারি না। আপনি যদি লক্ষ্য করেন, এই যে হাজার হাজার ছাত্রর প্রাণ দিতে হলো কাদের গুলিতে, পুলিশের গুলিতে,
আমি এই যে পুলিশের সংস্কারটা এখন করতে পারলাম না, কয়জন পুলিশ আটক হয়েছেন, দায়ী পুলিশ তো আছেন। পুলিশ আমি যদি সিপাহি মানে নর্মাল যারা কর্মকর্তা ছাড়া অন্য পুলিশ আছেন তাদের কথা বাদ দিই, শুধু যারা নির্দেশদাতা কর্মকর্তা তাদের মধ্যে থেকে কয়জন আটক আছেন। এমনকি আমরা এমনও জানি এমন অনেক জায়গায় আছে যারা এই ধরনের অনেক পুলিশ কিন্তু এখনো কর্মরতও আছেন। আচ্ছা, তো এই জায়গাটা আমরা যদি ক্লিয়ার করতে না পারি, আপনি শাপলার ঘটনা দেখেন, প্রত্যেকটা ঘটনা কিন্তু তারা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। আপনি সচিবালয়ের যদি এখন লক্ষ্য করেন, বিচারালয়ে লক্ষ্য করেন, এখনই কিন্তু তাদের নানা রকম মানুষ উৎপেতে আছে। এতে কিছুদিন আগেও আমরা দেখলাম সুপ্রিম কোর্টে একটা আন্দোলন করেছে ফেসিবাদের লোকজন। তারা এই মাত্র 5-7 দিন আগেও একটা আন্দোলন, যখন কোর্ট সংস্কারের ব্যাপারে আমাদের জেলায় জেলায় কোর্টের সুপ্রিম কোর্টের একটা হাইকোর্টের ব্রাঞ্চ বসানোর আলাপ চলছিল। হ্যাঁ, ওইটা নিয়ে কিন্তু আন্দোলন যারা করেছে আমাদের ওখানে, ওরাও কিন্তু ফেসিবাদের দোষরা প্রমাণিত একেবারে। ওরা কিন্তু এখনো স্টিল ওখানে আছেন, প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে তারা কিন্তু অবস্থান করছে, উৎপেতে আছে। তো এই যে মেকানিজমের জায়গাগুলো যখন আমরা তাদেরকে ক্লিয়ার করতে পারবো না, আমি আশঙ্কা দেখি এখানে স্বৈরশাসকরা স্বৈরাচার আবারও নানান উপায়ে নানান মাধ্যমে ফিরে আসবে। তো এই জন্য যেটা করা দরকার, আমরা তো অতীতেও দেখেছি শাপলা চত্বরের বিশাল একটা হত্যাকাণ্ডকে ধামাচাপা দেওয়া হয়েছে, বিডিআর বিদ্রোহের নাম দিয়ে একটা হত্যাকাণ্ডকে, সেনাবাহিনীর কর্মকর্তাদের হত্যাকাণ্ড, এটাকে ধামাচাপা দেওয়া হয়েছে। গুম খুন, অহরহ গুম খুনকে ধামাচাপা দেওয়া হয়েছে। ঠিক সেম জুলাইকে ধামাচাপা দেওয়া তাদের কাছে খুব বেশি একটা ব্যাপার হওয়ার কথা না। এই যে আমাদের সাগর ভাইরা আছেন, সাগর ভাইদের যে আহত, তাদের কান্না, তাদের শরীরের যে কষ্ট বেদনা, ওইটাকে ধামাচাপা দেওয়া এই মেকানিজমের জায়গা থেকে খুবই ইজি। আমি চাই মেকানিজমের জায়গায় যারা এখন উৎপেতে আছেন তাদেরকে সরকার আগে ক্লিয়ার করুক, শনাক্ত করুক। আচ্ছা, এই ফ্যাসিবাদের উত্থানের কোনো সম্ভাবনা কি দেখতে পাচ্ছেন, অথবা এই বিচার প্রক্রিয়ায় কি কোনো আবার দীর্ঘসূত্রিতার কারণে কি তারা আবার উত্থিত হওয়ার সম্ভাবনা আছে কিনা? আমি তো বলেছি, আমরা যদি সমন্বিতভাবে চেষ্টা করি, আমরা যদি দেশের মঙ্গল চাই, দেশের জনগণের মঙ্গল চাই, আমরা যদি ঐক্যবদ্ধভাবে থাকি, কোনো ফ্যাসিস্ট সরকার আর এখানে আসতে পারবে না। আচ্ছা, তাহলে মূল হচ্ছে যে জনগণের ঐক্যটাই বেশি দরকার। যেটা দেখা যাচ্ছে যে আসলে বৈষম্য বিরোধী যারা আন্দোলনে ছিলেন তাদের মধ্যেও কিছুটা অনৈক্য দেখা যাচ্ছে, এবং দেশের সার্বিকভাবে যে অনৈক্যটা, সেটা কি এক্ষেত্রে প্রভাব ফেলছে কিনা? আমি একটাই আশাবাদী যে আমরা যদি সমন্বিতভাবে চেষ্টা করি, আমরা বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য যদি আমরা সংস্কার দ্রুত নির্বাচনে নির্বাচিত সরকারে যদি আমরা যাই, যত তাড়াতাড়ি সম্ভব ততই তাড়াতাড়ি আমরা এগিয়ে যেতে পারবো বলে আমি আশা করি। দর্শক, আমরা আজকের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে অন্য কোনো অনুষ্ঠানে। আজকে যা যা আমরা আলোচনা করেছি জুলাই শহীদদের বিষয় নিয়ে, এবং জুলাই আন্দোলনে যারা সম্পৃক্ত ছিলেন, জুলাই শহীদ দিবস উপলক্ষে সেই শহীদদেরকে আমরা আবারও অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। বিশেষ করে যারা চট্টগ্রামে শহীদ হয়েছেন বা রংপুরে শহীদ হয়েছেন, সারা বাংলাদেশে শহীদ হয়েছেন, প্রায় 2000-এর মতো মানুষ তাদের জীবন দিয়েছেন, জীবন দিয়ে এই জুলাই বিপ্লবটাকে সফল করেছেন। সেই বিপ্লবের সুফল যেন এই দেশের মানুষ সহজে পেতে পারে, সেজন্য আমাদের সবাইকেই আসলে ঐক্যবদ্ধ হতে হবে। এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে আগামী অনুষ্ঠানে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম।